আগের দিন আমি কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত কমপ্লিট করেছি এবং কোশ্চেন নাম্বার 17 থেকে তোমাদেরকে করতে দিয়েছিলাম দুটো কোশ্চেন। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 17 তোমরা কি করেছিলে? কোশ্চেন নাম্বার 17 তোমাদের হয়েছে, একটু কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 17 হয়েছে কিনা একটু কমেন্ট করবে। আচ্ছা, চলো কোশ্চেন নাম্বার 17 শুরু করছি। দেখো কি বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 17। আচ্ছা করেছিলাম, বাকিরা একটু রেসপন্স করবে। দেখো এখানে কি বলেছে, ইফ a excess by excess b by 40%। দেখো a excess বলেছে b এর থেকে 40% excess and b is less than c by 20%, b c এর থেকে 20% কম, দেন তাহলে a is to c কত, তাই তো? দেখো ইস্টু না ধরো আমরা কিন্তু করতে পারি। এখানে দেখো এই যে 40%, তাই তো? তাহলে 40%, দেখো এই 40% থেকে আমরা কিভাবে করছি একটু দেখে নাও। 40% ইকুয়াল টু আমি কি বলতে পারি, 40% ইকুয়াল টু হচ্ছে 2/5। 40% হচ্ছে 2/5। এবার এখানে লক্ষ্য করো, দেখো এ আর বি এর রেশিও বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা যদি এখানে এটা করি এ ইস টু বি, এ ইস টু বি কত আসবে? দেখো এখানে কি বলেছে, এ এক্সেস, তাই তো? এ বেশি কার থেকে, বি এর থেকে 40% বেশি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এ যদি হয় 7, বি তাহলে কত আসবে, বি আসবে তাহলে 5। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে এ যদি হয়, আচ্ছা নিচে নিচে লিখতে পারি আমি বা পাশে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এ যদি হয় 7, বি হবে 5। কেন সিরিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখানে 40% ইকুয়াল টু কি বললাম, দেখো 40% ইনক্রিজ বা এক্সেস, তাহলে কি 5 এ 2। তাহলে কে বেশি এখানে, এ এক্সেস বলেছে, তাই তো? তাহলে সেই জন্য আমরা দেখো এ লিখলাম 7, বি লিখলাম কত 5। তাহলে দেখো এই যে এ বি এর থেকে কিন্তু 2, অর্থাৎ 40% কিন্তু এখানে বেশি। কেমন? একই রকম ভাবে আবার এখানে কি বলে দিয়েছে দেখো, বি ইজ লেস দেন সি বাই 20%। দেখো এই 20% ইকুয়াল টু কি করা যায়, দেখো এই 20% ইকুয়াল টু আমি কি এটা করতে পারি 1/5। তাহলে একই রকম ভাবে এখানে আবার বি আর সি বলে দিয়েছে। তো চলো আমরা বি আর সিটা এখানে লিখবো। তাহলে বি আর সি দেখো 20%, তাই তো? একজন আরেকজনের থেকে। তাহলে এখানে বি যদি হয় 4, তাহলে আমরা বলতে পারি সি হচ্ছে 5। দেখো একজন আরেকজনের থেকে লেস বলেছে, কম, তাহলে একজন যদি হয় 5, তাহলে আরেকজন কত আসবে 4। আচ্ছা এখান থেকে একটা কাজ করি, আমি যদি এ ইস টু বি ইস টু সি বের করি, তাহলে দেখো কিভাবে আসে। এ ইস টু বি ইস টু সি করলে কত আসবে, এখানে কিছু নেই, তাই তো? এখানে কিছু নেই, তাহলে আমরা জানি যেই স্থানটা ফাঁকা থাকে সেখানে আমরা কি লিখবো, ঠিক তার আগের সংখ্যাটা আমরা লিখে দেব, তাই তো? তাহলে এখানে লিখবো আমরা 4, এখানে লিখবো কত আমরা 5। এবার কত আসবে দেখো, 4 সাথে 28, 4 5 কত 20, 5 5 কত 25। কিন্তু এখানে ওরা কি চেয়েছে, এ আর সি চেয়েছে, তাই তো? তাহলে দেখো এ আর সি কত আসবে, অর্থাৎ আমি বলতে পারি 28 ইস টু 25। 28 ইস টু 20 ইস টু 25, একদম একদম। তো যাই হোক এখানে এ ইস টু সি চেয়েছে, তাই আমি কত লিখবো, 28 ইস টু 25। কেমন? সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে দাও। 28 ইস টু 20 নয়, এ ইস টু সি চেয়েছে এখানে। এ কত, এ হচ্ছে 28 আর সি কত, সি হচ্ছে 25। আচ্ছা ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 3 নাম্বার এ বি সি আর ইন দ্য রেশিও 1 is to 2 is to 3। তিনটে নাম্বার যাদের কিনা অনুপাত বলে দিয়েছে কত, 1 is to 2 is to 3। আর কি বলে দিয়েছে, দেয়ার এভারেজ, তাদের গড় বলে দিয়েছে কত, তাদের গড় হচ্ছে
600। তাহলে এখান থেকে আমরা কিভাবে করব কোশ্চেনটা দেখো, এই যে এ ইস টু বি ইস টু সি এখানে বলে দিয়েছে। এ কত, এ হচ্ছে 1, বি এর রেশিও কত 2, সি এর রেশিও কত 3, তাই তো। দেখো এ ইস টু বি ইস টু সি বলে দিয়েছে, কিন্তু এখানে আবার কি বলে দিয়েছে, দেয়ার এভারেজ, তাদের গড় কত, তাদের গড় হচ্ছে 600। তাহলে এখান থেকে একটা কাজ করি, যেহেতু এখানে সংখ্যাগুলি কত আমি জানি না, আমি যদি আমার সুবিধার্থে আমি যদি এক্স ধরে নেই, আমি যদি আমার সুবিধার্থে এক্স ধরে নেই, একটু লক্ষ্য করো ভালো করে, আমার সুবিধার জন্য যদি আমি এক্স ধরে নিই, তাহলে এখানে গড় বলেছে, গড় কিভাবে বের করতে হয় আমরা জানি, গড় কি করে বের করতে হয়, এদের যোগফল, তাই তো। এদের যোগফল, এই দেখো এদের যোগফল বাই কত করব 3 ইকুয়াল টু কত 600, রাইট, এটাই হচ্ছে এদের গড়। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 300 1800, 3 আর 2 5 আর 1 6, তাহলে আমি বলতে পারি 6x ইকুয়াল টু যদি হয় 1800, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 300। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হয়ে গেল 300, এই সংখ্যাটা কত হবে, এটা হবে 600, এই সংখ্যাটা কত হবে, এটা হবে 900। তাহলে দেখো আমরা তিনটে সংখ্যা ধরে নিলাম, তাই তো, কিন্তু মোটের উপরে কত, 200 400 600, এটা এটা হবে কি, এটা 200 কি করে ধরবে তুমি সন্তু, 300 300 600 900 ধরলাম আমি, কেমন। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওরা কি বলে দিয়েছে তারপরে, ইফ এ ইনক্রিজ বাই 10%, এ এখানে 10% ইনক্রিজ করা হয়েছে, তাহলে এ দেখো 300, একে যদি আমরা 10% ইনক্রিজ করি, একে 300 10% ইনক্রিজ করলে কত আসবে 10, অর্থাৎ 30, 330 হবে, তাই তো, 330 হবে। বি কে কি করা হয়েছে, দেখো বি কে 20% লেস করা হয়েছে, তাহলে এই যে 600, একে যদি আমরা 20% লেস করি, তাহলে কত আসবে 600, তো 20% যদি আমরা লেস করি, 6 48, তাহলে 480 আসবে, 20% লেস করলে আসবে 480, কেমন, 480। এবার এখানে দেখো এই যে কি বলেছে, দেন টু গেট দ্য এভারেজ ইনক্রিজ 5%, তাহলে সি উইল বি ইনক্রিজ, এই সি কতটা ইনক্রিজ বা ডিক্রিজ করব, কখন, যখন কিনা মোটের উপরে, দেখো এই যে ওভারঅল দ্য এভারেজ ইনক্রিজ হয়েছে 5%, এভারেজটা কিন্তু 5% ইনক্রিজ হয়ে গেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আগে তোমার এভারেজ কত ছিল, আগে তোমার এভারেজ ছিল 600, রাইট, এখন তোমার এভারেজ কত হয়ে গেছে, 5% বেড়ে গেছে। যদি 5% বেড়ে যায়, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে 600 এখন 5% বেড়ে গেছে, তাহলে কত আসবে, এর 5% যদি আমরা বের করি কত আসবে, 15 90 600, আচ্ছা 530 630, তাহলে এটা হচ্ছে কি তাদের এভারেজ, ভালো করে বুঝো, এটা হচ্ছে তাদের এভারেজ। তাহলে তাদের মোট কত হবে, এভারেজ যদি হয় 630, মোট কত, তাহলে দেখো টোটাল, এই যে এই টোটালটা কত আসবে, এভারেজ, একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমি এভারেজটা ধরতাম, এখানে এভারেজ ছিল কত, এই যে এভারেজ ছিল এখানে 600, রাইট, এখন এভারেজ কত এসছে 630, এই এভারেজটা কিভাবে আসবে, একটা জিনিস লক্ষ্য করে, এই টোটালটা যোগ করে, আমি কিন্তু এই যে এখন দেখো আমি গড় বের করছি না, আমি কিন্তু টোটাল, আচ্ছা 1860, হ্যাঁ আমি 1800 ওইভাবে ধরে করতে পারি, কিন্তু আমি সেটা ধরবো না, আমি এখানে এই দুটো থেকে যোগ করে, যেহেতু 660 ধরেছি, তারপর আমি 3 দিয়ে গুণ করলে মোট পেয়ে যাব, কিন্তু আমি এখানে এটা কি এই তিনটে যোগ করলেই তো আমার 630, আচ্ছা ভুল বললাম, হাজার, তাই তো, 300 হয়, তাহলে কত আসবে, এটা এটা আসবে 1830, 1890, 1890, এটা হবে 1890, এটা হবে 1890, একদম সঠিক। তাহলে এখানে আমরা কত ইনপুট করব, দেখো 400 আর 300 700, 780 90 110, তাই তো, কত 810 হলো, এখানে কত হলো এই দুটো যোগ করে, দেখো 330 আর তার থেকে তার সাথে যোগ করব 480, তাহলে কত হলো 8 3 11 810, তাহলে আমরা টোটাল হচ্ছে কত 1890, 1890 থেকে যদি আমি 810 বাদ দিই কত হবে, 1810 থেকে যদি আমি 1890 থেকে যদি 810 বাদ দিই কত আসবে, 1080, রাইট, 1080 আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি কত হলো, সি হলো 1080। এবার এখানে কত টাকা বাড়লো,
একটা জিনিস লক্ষ্য করো, আগে সি ছিল কত 900 টাকা, এখন সি কত এসে 1080 টাকা। তাহলে কত টাকা বাড়লো, কত টাকা বাড়লো কিভাবে করব আমরা, 1080 মাইনাস যদি আমরা 900 করি সমান সমান কত 180। যেহেতু এখানে ওরা সি ইনক্রিজ, তাহলে এইখানে এর আগের গুলো যেহেতু পার্সেন্টেজে রয়েছে, আমরা এখানেও এটাকে পার্সেন্টেজে বের করব। 180 টাকা ইনক্রিজ হয়েছে কত টাকায়, 900 টাকায়। তাহলে 900 টাকায় যদি 180 হয় তাহলে শতকরা কত আসবে, তাহলে 20%, তাই তো। তাহলে এখানে 20% আমাকে ইনক্রিজ করতে হবে। তাহলে কত আসবে, এখানে 20% ইনক্রিজ করতে হবে। যদি টাকা চাই তাহলে আসবে 180 টাকা, আর যদি পার্সেন্টেজ চাই তাহলে আসবে 20%। বুঝতে পেরেছো সবাই? ওকে ওকে, চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, রুপিস 355 were divided among A, B, C in such a way that A had 20 more than B and C had 15 more than A. How much C? তাহলে C কত টাকা পাবে, তাই তো। তাহলে এখানে দেখো তিনজন রয়েছে, কে কে, A, এই হলো B, এই হলো C। তাহলে আমরা কি করব, শেষের দিক থেকে ধরে করি। দেখো কি বলে দিয়েছে, A had 20 more than B। তাহলে B কে যদি সবার প্রথমে আমি x ধরি, তাহলে A কত পাবে, A পাবে আমার 20 x plus 20, রাইট, x plus 20, x plus 20 হয়ে গেল A। এবার দেখো এখানে C কত আসবে, C কি বলে দিয়েছে, C had 15 more than A, C হবে A থেকে 15 বেশি, তাহলে C কত আসবে, x plus 35, x plus 35। কিন্তু টোটাল কত টাকা বলে দিয়েছে, টোটাল হচ্ছে 335 টাকা, তাই তো। তাহলে আমরা কি করব, এই টোটালটাকে আমরা যোগ করে দেব। এই টোটালটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কত আসবে, 355 আসবে, 355 আসবে। তাহলে এবার আমরা এটাকে যোগ করছি, দেখো x 2x 3x, তাই তো। তাহলে আমি এইখানে লিখলাম 3x ইকুয়াল টু কত লিখবো, দেখো এই হচ্ছে 20 আর এই হচ্ছে 35, কত 55। তাহলে 55 যদি মাইনাস করি কত আসবে, 300 আসবে। তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 100, তাই তো। এবার এখানে কি বলেছে, হাউ মাচ সি, সি এর শেয়ার কত, তাহলে সি কত আসবে, দেখো সি হচ্ছে x প্লাস 35, তাহলে আমি বলতে পারি সি কত আসবে, 135। তাহলে সি আসবে 135, কেমন। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দেন দ্যাট অফ বি। তাহলে চলো আমরা ফার্স্ট এইটুকু একটু করে নেই, এ আর এই হলো বি, কেমন। আচ্ছা কি বলেছে, ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দেন বি। দেখো আমরা 10% বলতে পার্সেন্টেজ ধরেও কিন্তু করতে পারি। তাহলে 10% বলতে কত, দেখো 1/10, তাহলে কার ইনকাম বেশি, এ ইজ 10% বেশি। তাহলে এ যদি হয় 11 তাহলে বি কত আসবে, বি আসবে 10। বুঝতে পেরেছো। আবার কি বলে দিয়েছে, ইনকাম অফ বি ইজ 20% লেস দেন সি। আচ্ছা আমি এখানে সিটাও করে দেই। তাহলে এবার দেখো 20%, ভালো করে বোঝো যে 20%, তাহলে 20% বলতে কত, 1/5। তাহলে এবার কে বেশি বা কম, দেখো বি ইজ লেস, বি 20% কম হবে কার থেকে, সি এর থেকে। তাহলে আমরা এখানে বি কে যদি 4 করি, সি কত করব, সি কে করব 5, তাই তো। তাহলে এবার এখানে দেখো কি চেয়েছে, a is to b is to c চেয়েছে এখানে। তাহলে এখানে আমরা ইজিলি a is to b is to c টা বের করতে পারবো। তাহলে a is to b is to c কি করে বের করব, দেখো এখানে কিছু নেই অর্থাৎ কি আসবে, 4 আসবে, এখানে কিছু নেই অর্থাৎ 10 আসবে, তাই তো। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 4, এখানে বসিয়ে দিলাম 10, কত আসবে, 4 11 44, 4 10 কে 40, 5 10 কে 50। আচ্ছা 2 দিয়ে যদি আমি এখানে কাটি তাহলে কত আসবে, 22, 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে আসবে 25। স্যার কোথায় x এর কত 100 ধরে করলে ইজি হয়। আচ্ছা 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 স্যার কোথায় x আর কোথায় 100। আচ্ছা ঠিক আছে।
আছে, এটা আমরা শেষে বলার চেষ্টা করছি। কেমন? পার্সেন্টেজ যেখানে থাকবে সেখানে একটু চেষ্টা করবে তুমি প্রথমে 100 ধরে করার। কেমন? চলো পরের কোশ্চেন। 21 আর 22 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, পয়েন্ট রিলেটেড কোশ্চেন। বুঝতে পেরেছো? তো সবার আগে এই কোশ্চেন করানোর আগে আমি কিছু জিনিস তোমাদের একটু বলে দিতে চাই। পয়েন্ট থেকে সাধারণত দুটো টাইপের কোশ্চেন আসে। পয়েন্ট থেকে দুটো টাইপের কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে দুটো? এক নাম্বার, হয় কোশ্চেনের টোটাল মোট কয়েনের পরিমাণ বলে দেবে, যে মোট এতটি মুদ্রা, আমি বাংলায় একটু বলে দেবে যে মোট মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে, মুদ্রার সংখ্যা। দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে টোটাল মুদ্রার সংখ্যা বলে দেবে যে এতগুলো মুদ্রা রয়েছে। আচ্ছা, দুই নাম্বার কি হতে পারে? দুই নাম্বার হচ্ছে টোটাল ওই মুদ্রার মূল্য, যে এত টাকা, যে এত টাকা থাকতে পারে। তাহলে কি টোটাল বলে দেবে যে 50টি কয়েন, আবার বলে দিতে পারে যে 50 টাকা। এই দুই ধরনের কোশ্চেন হয়, তাই তো? না হিমাদ্রি, এটা হয়নি। তাহলে এখানে আমরা দুই ধরনের কয়েন রিলেটেড কোশ্চেন দেখাবো। একটা হচ্ছে কি, হয় কোশ্চেনে টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে, না হলে কোশ্চেনে কি টোটাল টাকার সংখ্যা দেওয়া থাকবে, টাকার পরিমাণ দেওয়া থাকবে। তো দেখো তাহলে কি বললাম, দুটো কোশ্চেন। এবার কিভাবে করব সেটা একটু বলে দিই। যদি কোশ্চেনে দেওয়া থাকে টোটাল কয়েনের পরিমাণ, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কয়েনকে আমি কয়েন দিয়ে ভাগ করব। কেমন? যদি কয়েন দেওয়া থাকে, কয়েনকে কয়েন দিয়ে ভাগ করবে। আর যদি ভ্যালু অর্থাৎ টাকা দেওয়া থাকে, তাহলে কি করবে, টাকাকে টাকা দিয়ে ভাগ করবে। এই যে কনসেপ্টটা আমি বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবে। তাহলে এখানে কি বললাম, কোশ্চেন সবার প্রথমে কোশ্চেনটা পড়বে, পড়ে প্রথমে দেখবে যে কোশ্চেনে মোট টাকার পরিমাণ বলে দিয়েছে না মোট কয়েন সংখ্যার বলে দিয়েছে। কেমন? তাহলে যদি দেখো মোট টাকার পরিমাণ বলে দিয়েছে, তাহলে কি করবে, টাকাকে টাকা দিয়ে ভাগ করবে। আর যদি মোট কয়েন সংখ্যা দেওয়া থাকে, তাহলে কি করবে, কয়েনকে কয়েন দিয়েই ভাগ করবে। এবার কিভাবে এই ভাগগুলো করব আমরা একটু দেখিয়ে দিচ্ছি। কেমন? দেখো ফার্স্ট কোশ্চেন আমি পড়ছি, পড়ে আমি দেখবো যে এখানে কি দিয়ে দিয়েছে, তাই তো? দেখো, এ বয় হ্যাজ ফিউ কয়েন অফ ডি নিউমারেটর 55 পয়সা, 25 পয়সা এন্ড কি 10 পয়সা ইন দ্য রেশিও 1:2:3 if the total amount of 100 টাকা 50 পয়সা। দেখো টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে, তার মানে কি বলেছে এখানে, মোট টাকার পরিমাণ বলে দিয়েছে, মোট টাকার পরিমাণ বলে দিয়েছে। তাহলে আমি কি বলে দিয়েছিলাম, যদি কোশ্চেনে মোট টাকার পরিমাণ বলে দেয়, টাকাকে টাকা দিয়ে ভাগ করতে হবে। কেমন? তাহলে এখানে কত টাকা বলে দিয়েছে ওরা, ওরা এখানে বলে দিয়েছে 6 টাকা 50 পয়সা। তাহলে এই টাকাকে আমরা কি দিয়ে ভাগ করব, আমরা টাকা দিয়ে ভাগ করব। এবার কথা হচ্ছে টাকা আমরা কোথায় পাবো, দেখো এখানে বলে দিয়েছে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটা জিনিস মেবি ভুল হলেও হতে পারে, 55 পয়সা কখনো হয় না, 50 পয়সা হবে। ঠিক আছে, তো আমরা 50 পয়সা ধরেই করি। তাহলে এবার দেখো এখান থেকে আমরা বের করব, কি বলে দিয়েছে এখানে 50 পয়সা কয়েন রয়েছে, 25 পয়সা কয়েন রয়েছে, 10 পয়সা কয়েন রয়েছে। কিন্তু 50 পয়সা কয়েন কতগুলো রয়েছে, একটাই মাত্র রয়েছে। 25 পয়সা কয়েন কয়টা রয়েছে, দুটো মাত্র রয়েছে। 10 পয়সার কয়েন কয়টা রয়েছে, তিনটে রয়েছে। তাহলে আমরা এখানে দেখো এটা কিন্তু টাকা রয়েছে, ভালো করে বোঝো। টাকাকে টাকা দিয়েই ভাগ করব, তাহলে টাকা বানাবো। কিভাবে বানাবো, এখানে দেখো একটা কয়েন রয়েছে, যে একটা কয়েন 50 পয়সা, তাহলে একটা কয়েন 50 পয়সা কত টাকা, 50 পয়সা। আবার দেখো এই যে 25 পয়সার কয়েন রয়েছে কয়টা, এই যে দুইটা 25 পয়সার কয়েন রয়েছে, তাহলে কত আসবে, এই যে 50 পয়সা আসবে। আবার দেখো 10 পয়সার কয়েন রয়েছে, 10 পয়সার কয়েন রয়েছে কতগুলো, তিনটে রয়েছে, তাহলে তিনটে কত আসবে, 30 পয়সা। তাহলে এই যে টোটাল এই পয়সাগুলো যোগ করলে কত আসবে, 130, অর্থাৎ 1 টাকা 30 পয়সা। তাহলে এই দেখো এখানে আমরা কি করলাম, টাকাকে টাকা দিয়ে ভাগ করলাম। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। টাকাকে টাকা দিয়ে ভাগ করলাম। কেমন? আর কিছু না, যদি কয়েন থাকে কয়েনকে কয়েন দিয়ে ভাগ। এবার দেখো কিভাবে করব, এবার কিভাবে করব একটু দেখে নাও। এখানে কোশ্চেন কি চেয়েছে তোমার কাছে, দ্য নাম্বার অফ 10 পয়সার কয়েন, ওরা চেয়েছে 10 পয়সার কয়েন। তো চলো সবার আগে আমি 10 পয়সার কয়েনটাই বের করে দেখাই, যে 10 পয়সার কয়েন বের করব। কিভাবে বের করব একটু দেখে নাও। এখানে এইটুকু তো থাকবেই, তাহলে এটা যদি আমরা কাটি কত আসবে, এটা
ক্যালকুলেশন করলে আসবে 5, তাই তো? ইনটু, প্রত্যেকের সাথে ইনটু করবে, কাকে ইনটু করবে? এই যে 10 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন কতগুলো বলে দিয়েছে কোশ্চেনে? 3টে। তাহলে এই যে আমি লিখে দিলাম, তাহলে 3, তাহলে কত আসবে? 15টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শেষ কিন্তু উত্তর। যদি তোমার কাছে 10 পয়সা না চেয়ে 50 পয়সা চাইতো, তাহলে তখন কিভাবে করতে? তখন তুমি করতে 100 টাকা 50 পয়সা বাই হচ্ছে 1 টাকা 30 পয়সা ইনটু কত? 1। যদি তোমার কাছে 25 পয়সা চাই, কি করবে? 100 টাকা 50 পয়সা বাই 1 টাকা 30 পয়সা ইনটু কত লিখবে? 2। কারণ এখানে কি লিখবে? এখানে তাদের রেশিওটা লিখতে হবে, এখানে মুদ্রার রেশিও, তাই তো? তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি বেশি কোশ্চেন দেখাবো না, দুটো টাইপের কোশ্চেন, একটা একটা করে দুটো দেখাবো। যদি দুটো কোশ্চেন বুঝতে পারো, তাহলে আশা করি পয়েন্ট থেকে যে কোনো কোশ্চেন তুমি ইজিলি সলভ করতে পারবে। তাহলে চলো পরের কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে। পরের কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, ইফ 378 কয়েন, দেখো এখানে কিন্তু টোটাল কয়েন বলে দিয়েছে, ভালো করে বোঝো। কোশ্চেন পরে তোমাকে দেখতে হবে, কারণ আমি প্রথমে বলে দিয়েছিলাম এই ধরনের কোশ্চেনে দুটো জিনিস দেওয়া থাকতে পারে, হয় টোটাল কয়েন নাহলে টোটাল টাকা। তাহলে দেখো এখানে কি রয়েছে? টোটাল কয়েন রয়েছে, রাইট? তাহলে আমরা কি করব? কয়েনকে কয়েন দিয়েই ভাগ করব। এবার দেখো আমরা কি করে করছি। তাহলে টোটাল কয়েন কতগুলো আছে? 378টি কয়েন রয়েছে। তাহলে আমরা কি করব? কয়েনকে কয়েন দিয়ে ভাগ করব। এবার কয়েন কোথায় পাবো? দেখো এখানে কি বলে দিয়েছে, যে 1 টাকা, এই যে রুপিস বলতে 1 টাকা, এই যে 50 পয়সা, এই যে 25 পয়সা রয়েছে। আচ্ছা, কতগুলো কত টাকা রয়েছে? দেখো দ্য ভ্যালু আর, এই যে এখানে মূল্যের অনুপাত বলে দিচ্ছি, অর্থাৎ 13 টাকা, 11 টাকা, 7 টাকা। তাহলে এখানে কিন্তু আমার টাকাকে, এটা তো টাকা, এই টাকা ধরে তো করতে পারবো না, আমাকে কয়েনে কনভার্ট করতে হবে, আমাকে কয়েনে কনভার্ট করতে হবে। কয়েন কি করে করবো? এই দেখো ভালো করে বোঝো, এখানে 13 টাকা বলে দিয়েছে, এটা কিন্তু টাকা, এই যে এটা টাকা, ভালো করে বোঝো, এটা হচ্ছে টাকা। তাহলে এই টাকাকে যদি আমি এবার কয়েনে কনভার্ট করি, এই যে কয়েন, COIN, কয়েনে কনভার্ট করি, দেখো এই যে এটা হচ্ছে কি 1 টাকা, এটা হচ্ছে কি 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, তাই তো? তাহলে এবার তোমরাই আমাকে বলো, এই যে এটা তো হচ্ছে 1 টাকার, 1 টাকা হচ্ছে 13 টাকা, তাহলে 13 টাকা হতে গেলে 1 টাকার কয়েন কতগুলো কয়েন লাগবে? তখন তুমি বলবে যে স্যার 13টা কয়েন লাগবে। 13টা কয়েন, 1 টাকার 13টা কয়েন হলে 1 টাকা হয়, তাই তো? সরি, 13 টাকা হয়। আবার দেখো এখানে এটা কত? 11 টাকা, কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে 50 পয়সা। তাহলে এই যে 11 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে? 50 পয়সার কতগুলো কয়েন লাগবে? তুমি বলবে যে স্যার 22টা কয়েন লাগবে। তাহলে এটা হয়ে গেল 22টা কয়েন। আবার এখানে দেখো কত টাকা রয়েছে? 7 টাকা রয়েছে। এগুলো কি? 25 পয়সার কয়েন। আমরা জানি 25 পয়সার 4টে 25 পয়সায় 1 টাকা, তাহলে 7 টাকা হতে গেলে কতগুলো কয়েন লাগবে? 7 টাকা হতে গেলে 4 সাথে 28টা কয়েন লাগবে। তাহলে দেখো এখানে এই যে এটা ছিল টোটাল কয়েন, ভালো করে বুঝো, এই যে কয়েন, আর এটাও আমরা কি বের করে নিলাম? আমরা এই যে কয়েন বের করে নিলাম। তাহলে এই বের করাটাই হচ্ছে মেন বিষয়, আর কিছু না। এই দুটো কোশ্চেন তোমরা বারবার করে দেখে নেবে, কেমন? তাহলে সমস্ত কোশ্চেন ক্লিয়ার হবে। এই দুটো না বুঝতে পারলে কোনো কোশ্চেনে কিন্তু করতে পারবে না এই রিলেটেড। তাহলে এবার দেখো আমরা কয়েনকে কয়েন দিয়ে ভাগ করে নিলাম, সমস্যা শেষ। এবার দেখবো ওরা কি চেয়েছে আমার কাছে। ওরা আমার কাছে চেয়েছে দ্য নাম্বার অফ 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম, যে অলওয়েজ তোমাকে রেশিও দিয়ে গুণ করতে হবে, কয়েন সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে? আমি একটু আগে ক্যালকুলেশন করেছি, 50 পয়সার কয়েন কতগুলো? এই যে 22টা 50 পয়সার কয়েন। তো এখানে করে দাও 22, শেষ। তাহলে এটা কি বেরোলো? তোমার 50 পয়সার কয়েন। বোঝাতে পারলাম? যদি তোমার কাছে এখানে চায় যে 1 টাকার কয়েন কতগুলো আছে, 1 টাকা, তাহলে কি করে বের করবে? দেখে নাও, সেম একই লজিক। এটা করে 13 প্লাস 22 প্লাস কত? 28, কিন্তু ইন্টু কত করবে? 1 টাকার কয়েন রয়েছে কতগুলো? এই যে 13 টাকা, অর্থাৎ 13টা কয়েন রয়েছে, শেষ। যদি তোমাকে বলতো 25 পয়সার কয়েন বের করো, তাহলে কি করে করতাম? 378 বাই কত? আচ্ছা, 13 প্লাস হচ্ছে 22 প্লাস হচ্ছে 28 ইন্টু কত করব? 25 পয়সার কয়েন রয়েছে কতগুলো? 28টা। তাহলে এখানে তোমাকে 28 গুণ করতে হবে, কেমন? এই যে 28, ক্যালকুলেশন করলে যা আসবে এটাই হচ্ছে উত্তর।
তাহলে এখানে কি বললাম, এই যে দেখো এখানে বলে দিয়েছে ভ্যালু, ভ্যালু বলতে কি মূল্য, অর্থাৎ 13 টাকা, 11 টাকা, 7 টাকা। তাহলে এই 13 টাকা এটা কি 1 টাকার কয়েন, এই যে 11 টাকা এটা কি 50 পয়সার কয়েন, তাহলে এই যে 7 টাকা এটা কি 25 পয়সার কয়েন। তাহলে কতগুলো কয়েন আসবে, 13 টাকা 1 টাকার কয়েন, তাহলে কতগুলো লাগবে, 13টা লাগবে। আচ্ছা এখানে দেখো আবার দেখাচ্ছি, 50 পয়সার কয়েন 11 টাকা, তাহলে কতগুলো কয়েন লাগবে, 22টা কয়েন লাগবে। 7 টাকা 25 পয়সার কয়েন, তাহলে কতগুলো কয়েন লাগবে, 4 সাথে 28টা কয়েন লাগবে। আশা করি তোমরা এই দুটো কোশ্চেন বুঝতে পেরেছো। সুমনা, আমার মনে আছে আমি কিভাবে করেছিলাম মিসলেনিয়াসে, আমার খেয়াল আছে, কিন্তু সেই কোশ্চেন আর এই কোশ্চেন সম্পূর্ণ আলাদা। এটা একটু মাথায় রাখবে, এখানে এই কোশ্চেনগুলো সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানে 3টে করে কেস দেওয়া আছে, কোশ্চেন গুলিয়ে ফেললে হবে না। আমরা মিসলেনিয়াসে যে কোশ্চেনগুলো দেখিয়েছিলাম সেই কোশ্চেন আর এই কোশ্চেন অনেক আলাদা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার করানো মতে যতগুলো কোশ্চেন ছিল আমি মোটামুটি করে দিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। তো যাই হোক, আমি তোমাদেরকে সুমনা একটু বারবার করে দেখে নেবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, একটু বারবার করে দেখে নেবে, দুটোই মাত্র কোশ্চেন, আগের কোশ্চেনগুলো আর এই কোশ্চেন তুমি একবার মিলিয়ে দেখবে সম্পূর্ণ আলাদা রয়েছে, ঠিক আছে, সেখানে কোশ্চেন আর এটা সম্পূর্ণ আলাদা, একটু ভালো করে দেখে নেবে। তো যাই হোক, মোটামুটি রেশিও থেকে আমার করানো মতে সম্পূর্ণটা কমপ্লিট। এবার যা আছে সেটা হচ্ছে জাজ ইউরসেলফ, সেটা তোমাদের নিজেদের করতে হবে, কেমন? তো এরপরে দেখো, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 3টে মাত্র কোশ্চেন তোমাদেরকে করাবো আজকে। 3টে কোশ্চেন আমার একটু চোখে পড়লো, খুব ভালো কোশ্চেন। তো যাই হোক, তোমরা তো কম্পাউন্ড ইন্টারেস্টের মাস্টার এক একজন, আমি একটু দেখে নেই কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমরা কতটা সুন্দর বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটু সময় দিলাম, তোমাদেরকে আমি এই কোশ্চেনের জন্য 40 সেকেন্ড করে সময় দিলাম, 40 সেকেন্ড করে সময় দিলাম। আমি জাস্ট দেখতে চাই তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর করতে পারো কিনা। খুব সুন্দর কিছু কোশ্চেন, 3টে মাত্র কোশ্চেন আমি রেখেছি। তিনটে কোশ্চেন দিয়েছি, একটু চেষ্টা করো। আচ্ছা, হিমাদ্রি ফার্স্ট কোশ্চেনের উত্তর দিয়ে দিতে, দেখা যাক বাকিরা কে কি বলছে। আচ্ছা, দেখো এখানে কি বলে দিয়েছে, বার্ষিক 10%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%। দেখো যাদের বাংলায় প্রবলেম তাদের আমি ইংলিশে কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট 10%, প্রিন্সিপাল বলে দিয়েছে, প্রিন্সিপাল বলে দিয়েছে 2000, আর অ্যামাউন্ট বলে দিয়েছে কত, 2420। আচ্ছা, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, খুব সুন্দর। এবার দেখো কিভাবে করবে এই কোশ্চেনটা, আমরা দুভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো প্রিন্সিপাল যদি হয় 2000 টাকা, অ্যামাউন্ট যদি হয় 2420 টাকা, তাহলে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে 420 টাকা। কত টাকার জন্য, 2000 টাকার জন্য 420 টাকা, তাহলে শতকরা কত আসবে, তাই তো, শতকরা কত আসবে আমরা একটু বের করে নিই। এই শূন্য এই শূন্য এই কেটে দিলাম, তাহলে কত আসবে, 21 আসবে। দেখো 21, টোটাল 21 এলো, ভালো করে বোঝো। কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে 10% করে, তাহলে দেখো আমাদের এসছে 21, এটা কিন্তু তাহলে 1 বছরে নেই, মাথায় রাখতে হবে 21 ইন্টারেস্ট তখনই হয় যখন কিনা এই যে 2 বছর তার সাথে যখন 10% থাকে, রাইট? 2 বছরে 10% থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এই একটা ভাবে আমরা করতে পারি। এটাকে আরেকটা ভাবে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা জানি প্রিন্সিপাল আর কি অ্যামাউন্টের একটা রেশিও হয়। সে প্রিন্সিপাল যদি হয় 2000 টাকা, অ্যামাউন্ট বলে দিয়েছে কত টাকা, 242 টাকা, সরি 2420 টাকা। তো এখান থেকে যদি আমরা রেশিও মেথডে করি তাহলে কত আসবে, এই শূন্য কাটলাম, তাই তো। এবার দেখো এখানে 20 রয়েছে, তাহলে আবার কি কাটা যায়? আচ্ছা,
20 2 দিয়ে যদি আমরা কাটি, আচ্ছা 2 দিয়ে যদি কাটি কত আসবে? আচ্ছা 2 দিয়ে যদি কাটি আসবে কত? 100 আসবে। 2 দিয়ে যদি কাটি কত আসবে? 121 আসবে। তারপরে মনে আছে কিনা আমি জানি না, যে আমি তোমাদেরকে এটা বলেছিলাম যখন প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকবে আমরা দেখব যেই সংখ্যাগুলো দেওয়া আছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, এটা কি একটা স্কোয়ার নাম্বার না কিউব নাম্বার, এটা স্কোয়ার নাম্বার না কিউব নাম্বার। আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা স্কোয়ার নাম্বার, এটা একটা স্কোয়ার নাম্বার, শেষ। তাহলে আমার আর করার দরকার নেই, তাহলে আমরা দেখে উত্তর বলে দেবো যে হ্যাঁ এটা 2 বছর। আমরা দেখে উত্তর বলে দেবো যে হ্যাঁ 2 বছর, কারণ আমি বলেছিলাম যদি কিনা সেটা স্কোয়ার নাম্বার হয় তাহলে কি আসবে? 2 বছর। যদি কিউব নাম্বার হয় তাহলে কি আসবে? 3 বছর, তাই তো? তো যাই হোক, চলো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, চলো তোমাদের জন্য চেষ্টা করো। পরের কোশ্চেন, ইয়েস একদম একদম। পরের কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, বার্ষিক 20%, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ন্যূনতম কত বছরে কিছু পরিমাণ টাকা সুদ আসলে আসলের দ্বিগুণের বেশি হবে? বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ন্যূনতম কত বছরে কিছু পরিমাণ টাকা সুদ আসলে আসলের দ্বিগুণের বেশি হবে? আসলের দ্বিগুণের বেশি হবে। দেখো কিভাবে করব একটু দেখে নাও। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসছে। দেখো এই যে 20%, রাইট, চক্রবৃদ্ধি সুদ কত? 20%। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই 20% ইকুয়াল টু কত আসবে? তোমরা চেষ্টা করো, আর দেখো আমি দেখাচ্ছি। 20% ইকুয়াল টু আসবে 1/5, রাইট? তাহলে আমি এখানে এইভাবে বলতে পারি প্রিন্সিপাল আর এই হচ্ছে অ্যামাউন্ট। এবার কি বলে দিয়েছে দেখো, যে চক্রবৃদ্ধি সুদের হারে ন্যূনতম কত বছরে কিছু পরিমাণ টাকা সুদ আসলে ভালো করে বুঝুন, সুদ এবং আসল মিলে আসলের দ্বিগুণের থেকে বেশি হবে। আসলের দ্বিগুণের থেকে বেশি হবে। আচ্ছা, যারা উত্তর দিচ্ছ রং উত্তর। কোশ্চেনটা খুব দারুণ একটা কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। আচ্ছা দেখো, প্রিন্সিপাল যদি হয় তোমার 5 টাকা, তাহলে অ্যামাউন্ট হবে কত? 6 টাকা। এটা কত দিনে? এটা 1 বছরে। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। তাহলে এটা 1 বছরে। এবার দেখো ওরা যেটা বলেছে যে আসল, সুদ আসল, তাই তো? দেখো এখানে ভালো করে বোঝো, এই যে সুদ আসলে আসলের দ্বিগুণের বেশি হবে। তাহলে এখানে দেখো দ্বিগুণের বেশি হলো, যে এটা আসল হচ্ছে 5 টাকা, সুদ আসল হলো 6 টাকা, তাহলে তো দ্বিগুণ হলো না। আর দ্বিগুণের বেশি তো পরের কথা। প্রিয়াঙ্কা রং, সুদীপ রং, মমিতা রং, দেবারতী প্রার্থনা খুব সুন্দর। তাহলে হলো না, 1 বছরে হলো না। চলো দ্বিতীয় বছরে দেখি কি হয়। দ্বিতীয় বছরে তাহলে কত আসবে? দ্বিতীয় বছরে আমরা বলেছিলাম তখন স্কোয়ার করতে হয়। দ্বিতীয় বছর 2 বছর বললে কত? 25, 6 6 কত আসবে? 36। তাহলে এটা হলো 2 বছরে, এটা হলো 2 বছরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 বছরে তো এটা আসবে। তাহলে 25 টাকা, এখানে হচ্ছে 36, 25 × 50 এর থেকে বেশি হওয়ার কথা এটা, তাহলে তাও তো হলো না। ডাবলের থেকে বেশি হলো না, কারণ এর ডাবলের থেকে বেশি হতে হবে, হলো না কিন্তু এখানে 2 বছরেও। চলো 3 বছরে করি। তাহলে 3 বছর, তাহলে তো এটা কিউব করতে হবে, তাহলে 125, 125। আর 6 এর কিউব করলে কত? 216। এবার দেখো তো তাহলে 3 বছরে কি হলো ডাবলের থেকে বেশি? 125-এর ডাবল কত? 250। তাও কিন্তু বেশি হলো না। তাহলে চলো তারপরে আরেকবার করে দেখি, আরেকবার করে দেখি। তাহলে 4 বার 125, তাহলে কত আসবে? 625। তাহলে আসবে 625। আর এটা কত আসবে? 216-এর সাথে যদি আমরা 6 গুণ করি, দেখে নেই। 6 দুগুনি 1296, তাই তো? 6 ষোলো 96, 1296, এই যে 1296। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, 4 বছর শেষে কি দাঁড়ালো? 4 বছর শেষে কি দাঁড়ালো একটু ভালো করে বোঝো।
আমার আসল কত? আসল হচ্ছে 625 টাকা। সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট কত টাকা? 1296। দেখো এর দ্বিগুণের থেকে কিন্তু বেশি, কারণ দ্বিগুণ করলে কত হয়? 1250। দেখো 1250-এর থেকে বেশি, তাহলে আমি কি বলবো? যে ইয়েস, 4 বছরে। তাহলে কি হলো? 4 বছরে। একদম সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তাহলে আর একটু দেখ কিভাবে করলাম। এই হলো আমার প্রিন্সিপাল, এই হলো অ্যামাউন্ট। তাহলে আমরা কিভাবে করি সবাই জানো, যে প্রথম বছরে 5, এই হলো 6, তাতে হলো না। চলো আবার 5, এই যে 6, আবার 5, আবার 6, এই যে আবার 5, আবার 6। তো এইভাবে বছরের শেষে গুণ করতে হয়। গুণ করলে কত আসে? এই দেখো 625, এটা আসবে 1296। আমরা এবার লক্ষ্য করে দেখলাম যে এর দ্বিগুণের থেকে বেশি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা দারুণ একটা কোশ্চেন, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। আমাদের পিএসসি বলো, পিএসসির প্রচুর পরীক্ষা এসছে, ইভেন এসএসসিরও প্রচুর পরীক্ষা এসছে। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সিম্পল ইন্টারেস্টও দিতে পারে, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনটা তোমরা পাওনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আর একটা কোশ্চেন দেবো, কেমন? এই একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টে করিয়েছিলাম, তো আমার খেয়াল নেই যে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা, যার জন্য এই কোশ্চেনটা আমি রাখলাম। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখে নাও কি বলেছে। এক বাবা তার 17 বছর এবং 18 বছর বয়সী দুই পুত্রের জন্য 5% চক্রবৃদ্ধি সুদে 16,400 টাকা ভাগ করে দেয়। যখন তাদের বয়স 20 বছর হবে তখন তারা সম পরিমাণে টাকা পায়। তাহলে কনিষ্ঠ পুত্রের নামে বা জন্য কত টাকা রাখা হয়েছে? তাহলে দেখো এখানে কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করব। দেখো যদি এই কোশ্চেনটা দেখাতে হয় মোটামুটি আমার এই পেজে ধরবে না, আর একটা পেজ লেগে যাবে। তো যাই হোক, আমাদের পেজ লাগানো বা কত বড় করতে পারি সেটা তো দেখানো মেন নয়, আমরা কত শর্টে এই কোশ্চেন করতে পারি এটাই হচ্ছে এখানে মেন বিষয়। দেখো এই কোশ্চেনে সমস্যাটা কোথায়, সমস্যাটা একটু বুঝতে হবে। দুইজনের বয়স যদি 17 চলে আসতো তাহলে কিন্তু ইজিলি আমরা করে ফেলতাম, যে দুজনের নামে অর্ধেক অর্ধেক করে টাকা দিলে হয়ে যাবে। ভালো করে বোঝো বিষয়টা কি বলেছি। দুইজনের যদি এর 17 বছর, এরও যদি 17 বছর হতো, তাহলে কিন্তু এই কোশ্চেনটাই আর হতো না। তাহলে তখন কি বলতো, যে হ্যাঁ আমরা 50-50 যদি রেখে দিই তাহলে হয়ে যেত দুইজনের নামে। কিন্তু এখানে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কেন? কারণ একজন ছেলের বয়স হচ্ছে 17 বছর, আরেকজনের বয়স হচ্ছে 18 বছর। সব সময় খেয়াল করবে এদের বয়সের ডিফারেন্সটা কত। বয়সের ডিফারেন্সটা কত? 1 বছর। তাহলে এই 1 বছরের জন্যই কিন্তু এই কোশ্চেনে প্রবলেমটা সৃষ্টি হয়েছে। 1 বছরের জন্যই কিন্তু এই কোশ্চেনে প্রবলেমটা সৃষ্টি হয়েছে, কেমন? 1 বছরের জন্য। তো দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে করছি একটু ভালো করে বুঝতে হবে, কোশ্চেন কিছুই না। তাহলে 1 বছর, বারবার করে বলছি, যদি দেখো এখানে এর 17 বছর, এর 18, তো 18 তার মানে কি দাঁড়ালো? এই যে 17+1, তাহলে এই 17 তো কমন, এর জন্য তো কোনো ঝামেলা নেই। যদি দুজনেরই 17 বছর হতো তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে ঝামেলাটা হলো এই 1 বছরের জন্য। তাহলে এই 1 বছরের জন্য আমি ক্যালকুলেশনটা করব, দেখো কিভাবে করছি। আচ্ছা এখানে কত পার্সেন্টেজ বলে দিয়েছে? 5% বলে দিয়েছে। তাহলে 5% বলতে কি বুঝি? দেখো কোশ্চেন হয়ে গেল, কিন্তু 5% বলতে আমি বুঝি 1/20। 5% বলতে আমি বুঝি 1/20। তাহলে আমি যদি এখানে এইভাবে লিখি, এই হলো আমার বড় ছেলে, এই লিখলাম আমি ছোট ছেলে। তাহলে এবার দেখো দুই ছেলে, তার মানে কি একজনের নামে যদি আমি 20 টাকা রাখি, আরেকজনের নামে আমার 21 টাকা রাখতে হবে। তাহলে কোন ছেলের নামে বেশি টাকা রাখবে? বড় ছেলের নামে কিন্তু বেশি টাকা রাখতে হবে, কারণ তার সময়টা কম। তাহলে এখানে বড় ছেলের জন্য আমি রাখবো যদি 21 টাকা, ছোট ছেলের জন্য রাখতে হবে আমাকে 20 টাকা। ছোট ছেলের জন্য কেন কম টাকা রাখবো? কারণ তার বেশি সময় ধরে খাটবে। ছোট ছেলের জন্য কেন কম রাখবো, কম টাকা দেবো? কারণ তার টাকাটা বেশি বছর খাটবে। তাহলে
এই হলো বিষয়। এই যে আর কিছুই না, শেষ। যেহেতু এখানে সবাই যে তাদের প্রবলেমটা সৃষ্টি হয়েছে 1 বছরের জন্য, এই 1 বছরের জন্য, তাই আমি একবার করলাম। যদি এখানে 2 বছরের ডিফারেন্স থাকে, ধরো এটা 16 এটা 18, তাহলে এখানে আমাকে দুবার করতে হতো। বোঝাতে পারলাম? তো যাই হোক, এই অনুপাতে আমি ডিভাইডেড করব, তাহলে এই হলো অনুপাত। তাহলে মোট কত অনুপাত? তাহলে এখানে আমি দেখাচ্ছি মোট কত হলো। মোট হলো কত? 41। মোট হলো 41, তাহলে মোট 41। তাহলে এই সরি 41 উল্টো হয়ে গেল তো। মোট হলো 41, এই যে মোট হলো 41। এই 41 এর জন্যই তো হচ্ছে 16,400 টাকা। এই 41 এর জন্যই তো হচ্ছে 16,400 টাকা। এই যে এই 41 এর জন্য যদি 16,400 হয়, তাহলে একের জন্য কত আসবে? একের জন্য আসবে 400 টাকা। তো একের জন্য যদি 400 টাকা হয়, ওরা তোমার কাছে জানতে চেয়েছে যে তাহলে ছোট ছেলের নামে কত হবে। ছোট ছেলের নামে 20, তাহলে এক যদি হয় 400, তাহলে 20 হবে কত? 4 20 8,000। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা সিম্পল ইন্টারেস্টও দেখবে এই কোশ্চেনটা করিয়েছি, সিম্পল ইন্টারেস্টও আমরা এই কোশ্চেনটা করিয়েছি তোমাদেরকে। আর এখানে আমরা দেখালাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা দেখবে বইতে কিন্তু একেবারে মারাত্মক চরম ভাবে করে দেওয়া আছে, যা বুঝতে একটু সময় লেগে যাবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো হিমাদ্রি, এখানে কি বলেছে? 5% বলতে কত বুঝি? 1/20। তাহলে একজন ছেলের নামে যদি 20 টাকা রাখি, ছোট ছেলের নামে বড় ছেলের নামে রাখতে হবে 21 টাকা। তাহলে এই হলো টোটাল তাদের বিষয়টা, তাই তো? তাহলে টোটাল কত টাকা হলো, কত ইউনিট হলো? টোটাল হলো কত? 41 ইউনিট। এই 41 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 16,400 টাকা। তাহলে এক ইউনিট ইকুয়াল টু কত? 400 টাকা। এক ইউনিট ইকুয়াল টু কত? 400 টাকা। কিন্তু এখানে যে ছোট ছেলের জন্য, তাহলে ছোট ছেলের কত ইউনিট পাবে? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট ইকুয়াল টু কত? 8,000 টাকা। শেষ তাহলে। আশা করি সবাই বুঝতে পেরেছো।